বীরভূমের সাঁইথিয়ায় তৃণমূল নেতাকে খুন, লাভপুরের সিনিধিপুরের অঞ্চল সভাপতিকে খুন, নিহত সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। আরও একবার আপনাদের জানাই, বীরভূমের সাঁইথিয়ায় তৃণমূল নেতাকে খুন, লাভপুরের সিনিধিপুরের অঞ্চল সভাপতিকে খুন, নিহত সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রোজ। ইন্দ্রজিৎ, পুলিশ প্রাথমিকভাবে কি মনে করছে? দেখো, একদমই যেটা বলে রাখবো, পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এই খুন নিয়ে। কারণ বাড়ির লোক বা তার যে সমস্ত প্রতিবেশীরা রয়েছে, যেটা তারা জানাচ্ছে যে গত রাত্রে কিন্তু তাকে ফোন করে রাত্রি 10টা নাগাদ ডাকা হয়েছিল এবং তারপরে দীর্ঘক্ষণ তিনি যখন বাড়ি ফেরেননি, তখন কিন্তু বাড়ির লোকজন যখন খোঁজাখুঁজি শুরু করে, তখনই ওই গ্রামেরই একটি রাস্তার মোড় রয়েছে, সেই মোড়ের পাশে কিন্তু মৃতদেহ পড়ে থাকতে দেখে এবং তারা যেটা জানাচ্ছে, তার পরিবারের লোকজন যেটা জানাচ্ছে, মাথার পেছন দিক থেকে গুলি করা হয়েছে এবং সামনের দিক থেকে সেই গুলি বেরিয়ে গেছে। ইতিমধ্যে মৃতদেহ কিন্তু বোলপুরে যে মহকুমা হাসপাতাল রয়েছে সেখানে মৃতদেহ নিয়ে আসা হয়েছে এবং সেখানেই ময়নাতদন্ত করা হবে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। ইতিমধ্যে এলাকার যে সমস্ত তৃণমূল নেতারা বা প্রশাসন আধিকারিকরা তারা কিন্তু এসে পৌঁছেছেন। এছাড়াও আসছেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, তিনিও কিন্তু আসছেন। যদিও অভিযোগ হচ্ছে সম্পূর্ণভাবে দুষ্কৃতীদের দিকে, কারা এই ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়। অর্থাৎ পুলিশ কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, যদিও পুলিশের তদন্ত এখনো পর্যন্ত সেইভাবে কিছু উঠে আসেনি। পুলিশ তদন্ত করছে। অন্যদিকে মৃতদেহ কিন্তু বোলপুর শেষিয়া মহকুমা হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে কিন্তু ময়নাতদন্তের জন্য রাখা রয়েছে। বেশ, ধন্যবাদ। রাত 2টোর সময় কেউ ফোন করেছিল, যা এসেছিল আগুলিতে বুঝতে পারে যে আমাকে মারবে, যে পেছন দিক থেকে গুলি করে দিয়েছিল, কপাল থেকে ফুটে বেরিয়েছে, ওইখানেই মারা গেছে। ওই আমাদের ওই মাথার পালপুকুর ধারে। কারা মেরেছে তার বলতে পারবো না। স্কুল আছে, পড়ুয়া নেই, সেটাও প্রায় 5 বছর ধরে। রাজ্যে এমন সরকারি এবং সরকার অনুমোদিত স্কুলের সংখ্যা 348টি। স্কুল শিক্ষা দপ্তরের সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। কোনোটা সরকারি স্কুল, কোনোটা সরকার অনুমোদিত। শিক্ষক আছেন কিন্তু পড়ুয়া নেই, তাই স্কুলের গেটে তালা। কিন্তু সংখ্যাটা ঠিক কত তা জানতে সম্প্রতি সমীক্ষা করে স্কুল শিক্ষা দপ্তর। সেই সমীক্ষায় উঠে এসেছে রাজ্যের 23টি জেলার 348টি স্কুলে নেই কোনো পড়ুয়া। 2020 থেকে পড়ুয়া শূন্য। এর মধ্যে বেশিরভাগই প্রাইমারি স্কুল, কোনোটা সরকারি, কোনোটা সরকার অনুমোদিত। স্কুল শিক্ষা দপ্তরের রিপোর্টে বলা হয়েছে উত্তর 24 পরগনায় বন্ধ হয়ে গিয়েছে 60টি স্কুল, হাওড়ায় 24টি, পূর্ব বর্ধমানে 18টি, দক্ষিণ 24 পরগনায় 17টি এবং হুগলিতে বন্ধ 13টি স্কুল। এইসব স্কুলগুলির মধ্যে একটি মায়াপল্লী জিএসএফপি স্কুল। উত্তর 24 পরগনার ইছাপুরের এই স্কুলের গেটে দীর্ঘদিন ধরে তালা। হ্যাঁ, আমি এই স্কুলটায় পড়তাম আর এই স্কুলটা আগে প্রচুর ছাত্র ছিল। টিচার যখন আস্তে আস্তে কমে গেল, তখন আস্তে আস্তে সব ছাত্রছাত্রীও কমে গেল। আপনারা তো এই পাড়ায় বহু লোক পড়তে বলছেন। হ্যাঁ, এই পাড়ায় যত দেখছেন বাচ্চা কাচ্চা সব এই স্কুলেই পড়তো। খুবই খারাপ লাগছে। পাড়ার মধ্যে বাড়ির পাশে একটা স্কুল এভাবে। এখন কি স্টুডেন্ট একদমই থাকে না? না, একদমই নেই। টিচারও নেই, স্টুডেন্টও নেই। আগে খুব ভালো চলতো, অনেক ছাত্রছাত্রী ছিল এবং স্কুল ভর্তি ছাত্রছাত্রী ছিল। আস্তে আস্তে দেখি ছাত্র কমে গেল সব। হঠাৎ করে কেন এরকম হলো বুঝতে পারলাম না। তারপর এখন তো একেবারে বন্ধ, একেবারেই টোটালি বন্ধ হয়ে গেছে। তাও কতদিন ধরে বন্ধ হয়েছে? তা হয়ে গেল বছর 3-4-5 হলো। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানকার গম্ভীরনগরের গান্ধী প্রাথমিক বিদ্যালয় 7 বছর ধরে বন্ধ। এই বিদ্যালয়ে তো আপনারা পড়াশোনা করেছি আমরা। হ্যাঁ, আমার দাদারা করেছে, আমার পূর্বপুরুষরাও করেছেন। সবচেয়ে পুরনো হচ্ছে যে 1928 সম্ভবত, যেটা আমাদের শোনা। 28 সালে এই গান্ধী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। শিক্ষক মহাশয় তো আছেন, খাতায় কলমে আছে বলে শুনেছি, আমরা জানি না, হয়তো খাতায় কলমে আছে কিন্তু স্কুল নেই। স্কুলে ছাত্র নেই, ছাত্র তো নেই, তখন থেকেই উঠে গেছে স্কুল। স্কুলে কেউ আসে না। না, স্কুলটা অন্তত 3-4 বছর বন্ধ হয়ে গেছে আর কি। আগে কি দেখেছেন এখানে? আগে তো আমাদের সব স্বামীরা বা আমাদের সবাই বলেছে ওখানে সব পড়াশোনা করেছে ওই স্কুলে। ছাত্র সংখ্যা বারবার কমে যাওয়ার জন্যই সেটা। শিক্ষক 2 জন ছিলেন লাস্ট পর্যন্ত, একজন ছিলেন মহিলা আর এক হেডমাস্টার মশাই। পড়ে রয়েছে স্কুল বিল্ডিং। এই বিল্ডিংগুলোকে কোন কাজে লাগানো হবে তা জানতে চেয়ে জেলা প্রশাসনগুলিকে চিঠি দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। 2020 সাল থেকে 2024 সাল, গত 5 বছরে রাজ্যের এই 348টি স্কুলে একজন পড়ুয়াও ভর্তি হয়নি। 70 বা 80-র দশকের এই স্কুলগুলি বর্তমানে এই বেহাল দশায়। স্কুল শিক্ষা দপ্তরের সমীক্ষায় এমনই তথ্য উঠে এলো।
ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। নিয়োগ নথি সংরক্ষণ নিয়ে সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2016 নিয়োগে যাবতীয় নথি সংরক্ষণ করতে চিঠি, গোপনীয়তার সঙ্গে সব নথি সংরক্ষণ করে রাখতে হবে। অনুমতি ছাড়া কোনো নথি কাউকে দেওয়া যাবে না। সব জেলার ডিপিএসসি চেয়ারম্যানকে চিঠি পর্ষদ সচিবের। আর এই নিয়োগ প্রক্রিয়া বর্তমানে বিচারাধীন। 2016 নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন জেলায় ডিপিএসসি অফিস মারফত হয়েছিল, তাই প্রত্যেকটি জেলায় নিয়োগ নথি থাকবে। পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত সব নথি সংরক্ষণ। টানা বৃষ্টির জের ফুঁসছে একাধিক নদী, আর এর মধ্যেই জল ছাড়ছে ডিভিসি। এতে ক্ষুব্ধ নবান্ন। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি, এই বৃষ্টিতে দক্ষিণবঙ্গের চরম ভোগান্তি। এরই মধ্যে জল ছাড়ছে ডিভিসি, এতে ক্ষুব্ধ নবান্ন। জল ছাড়ার আগে নবান্নকে জানাতে হবে, ডিভিসিকে জানিয়েছে রাজ্য। বৃষ্টির জেরে এখনো রাজ্যের বিভিন্ন জেলায় জমা জলের দুর্ভোগ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, পুরো এলাকার বিভিন্ন ওয়ার্ডের রাস্তায় জল, চাষের জমিতেও জমা জল। সমস্যা যাতায়াতের সমস্যা, জল শরীর খারাপ হলে ডাক্তারখানা যাওয়ার অসুবিধা, বাজার টাজার করতে যাওয়ার অসুবিধা, সব দিক দিয়ে চাষবাসের তো সব ফসল নষ্ট হয়ে গেছে, তিল, বাদাম, জল বাড়ছে। ঘাটালের দেওয়ানচকও জলমগ্ন। শনিবার তলিয়ে গিয়ে প্রাণ যায় এক শিশুর। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, গত কয়েকদিন এখানে ফুঁসছিল কাঁসাই। শনিবার থেকে কাঁসাই নদীর জল কমতে শুরু করেছে। ঝাড়গ্রামে জলের নিচে রাস্তা, ভৈরব বাকির জল বাড়ছে, এর জেরে ভোগান্তি। নিউজ 18 বাংলা। নদীর বুকে বাজারের আবর্জনা দূষণে জলপাইগুড়ির করলার চোখে জল। এতে ক্ষুব্ধ প্রশাসন। মহকুমা শাসক সতর্ক করলেন ব্যবসায়ীদের। জলপাইগুড়ি শহর, এই শহরের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে করলা নদী। এই নদীর বুকে জমছে বাজারের আবর্জনা। করলা নদীর পাড়ের দিনবাজার। অভিযোগ, প্রতিদিন নদীর বুকে পাড়ে ফেলা হয় বাজারের আবর্জনা। চারিদিকে ছড়ানো প্লাস্টিক, থার্মোকল, দূষিত হচ্ছে নদী। এরই বিরুদ্ধে সরব স্থানীয় এবং পরিবেশ প্রেমীরা। অভিযোগ পেয়ে শনিবার দিনবাজারে পৌঁছন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক। করলার হাল দেখে মেজাজ হারান, ব্যবসায়ীদের সতর্ক করে দেন যাতে কোনো রকমভাবে কঠিন বর্জ্য নিষ্কাশনের ক্ষেত্রে অসুবিধা না হয়। প্লাস্টিক বর্জ্য এবং থার্মোকল এগুলো নিয়ে আমরা একটা সমীক্ষা নিরীক্ষণ করছি। জলপাইগুড়ি শহরকে, জলপাইগুড়ি পৌরসভাকে কেন্দ্রবিন্দুতে রেখে সকলে মিলে আমরা সুন্দর রাখতে চাই। ব্যবসায়ীদের সতর্ক করেছেন মহকুমা শাসক। নদীতে এবার আবর্জনা ফেললে ব্যবসায়ীদের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছে পুরসভা। এসডিও সাহেব আসছিলেন গত 26 তারিখে, আমাদের নিয়ে একটা মিটিং করেছিলেন উনি। তো তখন কথা হয়েছিল থার্মোকল, প্লাস্টিক বর্জনের ব্যাপারে। ওই ব্যাপারটা আমরা কত দূর কাজ করেছি। আমরা এর আগেও কয়েকদিন ধরে থার্মোকলের নিয়ে আমরা মাঝবাজারের পিছনে যারা ফেলতো তাদের অ্যানাউন্স করেছি। কিছু মাল পড়ে আছে, সেটা উঠে নেওয়ার ব্যবস্থা করছি। আর থার্মোকল যাতে নদীতে না পড়ে, পরিবেশ দূষণ যাতে না হয়, আমরা সেদিকে নজর রাখছি। বহুদিন থেকে আমরা করলা নদীকে দেখছি। জলপাইগুড়ি শহরের এটা টেমস বলেই আমরা জানি, আমাদের প্রাণকেন্দ্র। অথচ অদ্ভুত রকমভাবে আমরা দেখছি যে করলা নদী এখনও দূষণের গ্রাসে আরও ধীরে ধীরে এগিয়েই যাচ্ছে। বহুবার প্রশাসনিক তরফেও বহু ব্যবস্থা তারা নিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত একটা বড় অংশের ব্যবসায়ীরাও কিন্তু এখনও সজাগ হননি, যার ফলে তারা কিন্তু নিয়মিতভাবে এখনও করলা নদীকে দূষিত করে যাচ্ছেন। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।